যে আমাদের প্রোগ্রামটা শুরু করার কথা ছিল 10:30 থেকে 11টার মধ্যে। আমরা গাড়ি দিতে দিতে একটু যন্ত্রণা মানে সমস্যার কারণে আসতে একটু দেরি হয়ে গেছে। তো আমি এই জন্য প্রথমে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আজকে প্যারাগন গ্রুপ কর্তৃক আয়োজিত এই পোল্ট্রি খামারি সম্মেলনে আপনাদের সবাইকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের প্রোগ্রাম শুরু করব। আজকের এই প্রোগ্রামে আমাদেরকে আপনাদের সাথে বসার সুযোগ করে দিয়েছেন আমাদের মেহেক পোল্ট্রির সম্মানিত প্রোভাইডার আমির হামজা ভাই। আমি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই আজকে আমাদের চেষ্টা করেছেন, আমরা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা প্যারাগন গ্রুপের পক্ষ থেকে আমি ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান আপনাদের সাথে আছি। আজকে আপনাদের সাথে আমি হয়তো ঘন্টার মধ্যে আমরা কথা বলবো। আর আমাদের পক্ষ থেকে প্যারাগন গ্রুপের পক্ষ থেকে আমাদের সম্মানিত ম্যানেজার আলামী ভাই আছেন, উনিও কথা বলবেন। আমাদের সাথে আজকে আমাদের কোম্পানির সাথে কর্পোরেট চুক্তিবদ্ধ আমরা একই সাথে আরেকটা কোম্পানি আপনার সাথে আজকে ইন্ট্রোডিউস বা কথা বলবে। আপনার কোম্পানিকে সবাই চিনেন, রেনাটা পিএলসি। রেনাটা পিএলসি সম্মানিত ম্যানেজার ভাই আমার সাথে আছেন, সাকাত ভাই আমার সাথে আছেন। তো ইনশাআল্লাহ আমরা কথা দীর্ঘায়িত না করে মেইন প্রোগ্রামে চলে যাবো। তবে প্রোগ্রামের শুরুতেই আমরা পবিত্র কোরআন থেকে দেওয়ার থেকে দিয়ে আমরা প্রোগ্রাম শুরু করতে চাইছি। আপনারা স্বেচ্ছায় যেন একটা পবিত্র কোরআন থেকে দেওয়া করবেন আর কি। যে করতে চান সামনে এসে পবিত্র কোরআন থেকে দেওয়া। আমাদের প্রোগ্রামে আমরা নরমালি প্রোগ্রামগুলোতে সবচেয়ে বয়স্ক যে ব্যক্তি আমরা ওনাকে গ্রুপ হিসাবে মানে সভাপতি নির্বাচন করি। কারণ আপনারা সবাই বিবেচনা করে কাকে সভাপতি নির্বাচনে আপনারাই মতামত দিবেন আর কি, কাকে সভাপতি হিসেবে রাখবেন। সভাপতির কাজ হচ্ছে প্রোগ্রামটা উনি শুরু করে দিবেন আর সব প্রোগ্রামের শেষে উনি বলবেন যে আমাদের প্রোগ্রামের সমাপ্তি। আমি প্রস্তাব জি অবশ্যই অবশ্যই আমি প্রস্তাব আমরা যে আশা করলাম যে পুলটি আছে জি জি আমরা অলিখিতভাবে আমরা সবসময় সভাপতি হয়ে থাকি। জয় জয় আলহামদুলিল্লাহ। আপনারা যারা জানেন সভাপতি নাকি আপনারা কি নাম চাচা? আচ্ছা আপনি সামনে চলে আসেন, ঠিক আছে? আপনি সামনে চলে আসেন। প্রোগ্রামটা শুরু করে দিয়ে আপনি প্রোগ্রামটা শুরু করে আপনি জায়গায় বসে আসবেন। এই যে আলোচনা আপনারা আপনাদের প্রত্যেকের খামার বাদ দিয়ে এখানে আসছেন, আমাদের মূল্যবান সময় দিচ্ছেন এখানে। তাহলে আমরাও আমাদের অনেক দূর মানে আমি আসছি সিলেট থেকে, একজন আসছে সুনামগঞ্জ থেকে, মানে সবাই আসলে এই জায়গাটাতে একত্রিত হওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা প্যারাগন কোম্পানি চাই আমাদের প্রান্তিক পর্যায়ে যে খামারিরা আছে তারা যাতে প্রতিনিয়ত তারা খামার করতেছে, কিন্তু খামারটা বৈজ্ঞানিক পদ্ধতিতে হচ্ছে কিনা এটা হচ্ছে দেখার বিষয়। বর্তমানে ফিডের রেট বেশি, বাচ্চার রেট অনেক সময় খুব বেশি হয়ে যায়, অনেক সময় খুব কমে যায়। মুরগি বিক্রি করতে গেলে দেখা যায় মুরগির রেট বাজার সবসময় ভালো থাকে না, ম্যাক্সিমাম সময় খারাপ থাকে। এত কিছুর পরে আমরা যদি মানে আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা খামার না করি, আমাদের রোগবালাই লেগে থাকবে, আমাদের রোগবালাই লেগে থাকবে, আমাদের ওষুধের খরচ বেশি হবে, আমাদের আনুষঙ্গিক খরচ বেশি হবে, তাহলে আমাদের আলটিমেটলি লাভ করার কোনো সুযোগ নাই। আমরা চাইছি যে আমাদের প্রান্তিক পর্যায়ে যে খামারিরা আছে তারা যাতে আসলে সঠিক কোন নিয়মটাতে খামার করলে তারা লাভবান হবে এই জিনিসটা আপনাদেরকে জানাবো। যেমন আমি একটু ডাক্তার, আমি প্যারাগন কোম্পানি এখানে বেতন দিয়ে রাখছি যে আপনাদেরকে
এই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে জানা। আর এদের ডাক্তার হিসেবে আপনারা অনেক কিছু জানেন। এখানে আমার জানা হয় 20 বছর প্লাস এক্সপেরিয়েন্সের মানুষ আছে না? মানে 20 বছর ধরে খাবারের সাথে এরকম মানুষ আছে। তো আপনাদের সবাই তো সব কিছু জানে না। আপনি যেটা হাতে কলমে ফার্মের শিখতেছেন, এটা কি আরেকজন নতুন খামারিদের জানে না। তাহলে আপনি যদি ওই জিনিসটা শেয়ার করেন, নতুন খামারিদের জানবে। আর আপনি এমন একটা প্রশ্ন আমাকে করতে পারেন, যে প্রশ্নটা করার কারণে আরো 10 জন এটা জানতে পারবে। এই কারণেই আজকে আমাদের এই বসা। আমাদের ফুল প্রোগ্রামটা আমরা আছি, ডাটা কোম্পানি আছে, আমরা দুটো কোম্পানি আপনাদের সাথে সর্বোচ্চ একটার মধ্যে আমরা কথা বলবো। ইনশাআল্লাহ জোহরের নামাজের আগে আমরা প্রোগ্রাম শেষ করে দেব। তো আমরা এই সময়টুকু আপনাদেরকে মানে সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করবো। যাদের মোবাইল আছে একটু সাইলেন্ট করে দিলে কোনো ধরনের কথাবার্তা আমরা বলবো না। মনোযোগ দিয়ে সর্বোচ্চ যতটুকু নেওয়া যায় আমরা একটু নিব, ঠিক আছে? আর আমাদের প্যারাগ্রাফে ফুল ভিডিওটা একদম সহজ। আমরা ছোট ছোট কিছু ভিডিও করে রাখছি, আপনারা ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ আপনাদের 100% ক্লিয়ার হয়ে যাবে। এটা আমরা শুরু করি নাকি? ব্যবসা বলা করতে চাইতেছিলাম স্যার, তাই আপনার মোটামুটি ডাক্তারের পরামর্শ করেছি। তাহলে চলুন আপনার ফার্মটা দেখে আসি। স্যার স্যার তোমরা নিয়ে চলে আসুন, তোমরা ট্রাই করছো? আরে না না, এটা প্যানিশিয়াল করে তারপরে স্প্রে করে চলে যেতে হবে। নাহলে ওষুধ করে দিতে হবে। চলেন স্যার, আসেন আসেন। আরে দাঁড়ান না, এই জীবাণুনাশক স্প্রে, ফুটপাত এগুলো কোথায়? জীবাণুনাশক স্প্রে দিয়ে তো ভিতরে ঢুকতে হবে, আর ফুটপাতে পা ভিজিয়ে ঢুকতে হবে। এইসব ছোট ছোট কারণে এই পাতের মধ্যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া জনিত রোগ প্রবেশ করে। স্যার ব্যাকটেরিয়া ভাইরাস জনিত রোগ থেকে বাঁচতে কি করব? ফুটপাতে পা ভিজিয়ে শরীরে জীবাণুনাশক দিয়ে খামারে প্রবেশ করতে হবে এবং প্রতিদিন ফুটপাতের পানি পরিষ্কার করে জীবাণুনাশক ব্যবহার করতে হবে। যানবাহনের কারণে সেগুলো থেকে জীবাণুনাশক স্প্রে দিয়ে ফার্মে ঢোকাতে হবে, অথবা যানবাহন অনেক দূরে রাখতে হবে। বহিরাগতদের ফার্মে প্রবেশ করতে দেওয়া যাবে না। ফার্মের আশেপাশে জীবজন্তু, দেশীয় হাঁস, মুরগি, ইঁদুর এবং পৌঁছ পাখি আসতে দেওয়া যাবে না। ফার্মের মৃত মুরগি ও ব্যবহৃত লিটার দূরে নির্দিষ্ট স্থানে পুঁতে ফেলতে হবে, অথবা আগুনে পুড়িয়ে ফেলতে হবে। আচ্ছা স্যার, দেখছেন স্যার, সব মুরগিগুলো সমানভাবে বড় হইতেছে। সময় হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে বেঁচে যাবে। কিন্তু খামার অপরিষ্কার ও শ্যাওলা জমে থাকলে ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকজনিত রোগ সৃষ্টি হতে পারে। এতে করে খামারের ব্যাপক ক্ষতি হতে পারে। তাইলে পরের ব্যবস্থা করার ক্ষেত্রে কি করুন? খামারে মুরগি বিক্রি করার পর সমস্ত লিটারে কীটনাশক ছিটিয়ে 24 থেকে 48 ঘন্টা ঘর বন্ধ রাখতে হবে। 24 থেকে 48 ঘন্টা পরে সমস্ত লিটার ঝাড়ু দিয়ে একটি নির্দিষ্ট স্থানে পুঁতে ফেলতে হবে বা আগুনে পুড়িয়ে ফেলতে হবে। খামারের সমস্ত জিনিসপত্র বের করে খামারের দেওয়াল ও মেঝে সহ সমস্ত আসবাবপত্র ডিটারজেন্ট মিশ্রিত পানি দিয়ে পরিষ্কার করে ময়লা মিশ্রিত পানি নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং ঘর শুকিয়ে নিয়ে জীবাণুনাশক স্প্রে করতে হবে। পানীয় খাবারের পাত্র ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে জীবাণুনাশক দিয়ে ধুয়ে শুকিয়ে দিতে হবে। মনে রাখতে হবে, এক ফার্মের জিনিসপত্র অন্য ফার্মে ব্যবহার করা যাবে। ফার্মের চারপাশে ময়লা জমতে দেওয়া যাবে না এবং ফার্মের চারপাশে বেড়া দিয়ে ঘিরে রাখতে হবে। ফার্মে বাচ্চা তোলার সময় দুটি ব্যাচের মধ্যে কমপক্ষে 2 সপ্তাহ বিরতি দিতে হবে। আচ্ছা, এই বিদ্যুৎ থেকে অসুবিধা হয়েছে আমাদের। এখন পানির মতো সহজ না, যে কথাগুলো বলছে সবই তো পানির মতো সহজ, তাই তো? তাহলে এখানে কয়েকটা কথা বলছে, যেমন একটা কথা বলছে যে আপনার ফার্মে যখন বাইরে থেকে কেউ ঢুকবে তাকে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করে ঢুকিতে হবে। আপনারা এখানে যারা আছেন, কার কার ফার্মে জীবাণুনাশক স্প্রে আছে বলেন তো? খুবই কম। আরেকটা জিনিস বলছে, দেখি এখানে ডাক্তার যখন ফার্মে ঢুকছে সেগুলো থেকে পা ভিজে গেছে, এটাকে আমরা বলি ফুটপাত। ফুটপাত কেমন কার কার ফার্মে আছে? নাই বলেই চলে, নাই বলেই চলে। এখন আমি আপনাকে বলি উদাহরণ, যেমন আমি যখন ডেইলি ফার্ম ভিজিট করবো, আপনার কি মনে হয় আমি ডেইলি কয়টা ফার্ম ভিজিট করবো? একটা তো ফার্ম ভিজিট করি না। এইটুকু তো শিওর যে আমি একটা ফার্ম ভিজিট করি না।
আমি মিনিমাম 5টা 7টা 10টা এরকম পাবো। এখন এই 5-10টা ফার্মের মধ্যে সব ফার্ম কি ভালো? কোনো ফার্মে রানী থাকতে পারে, কোনো ফার্মে কামড় থাকতে পারে, অন্য কোনো রোগ থাকতে পারে। এখন মনে করেন আমি, ভাই নাম কি? আপনার নাম কি? জসিম। আমি জসিম ভাইয়ের ফার্মে গেছি। আজকে সকালে আমি ডিউটি শুরু করছি, ফুলতলাতে আসছি, তখন জসিম ভাইয়ের ফার্মে গেছি। জসিম ভাইয়ের মুরগির অবস্থা খুবই খারাপ, আল্লাহ না করুক রানীক্ষেত হয়ে গেছে। ওনার ফার্মে আমি মুরগি কাটছি, ট্রিটমেন্ট দিছি, বিপে হাঁটাচলা করছি। এরপরে আমাদের ফোন দিয়েছে, মনে করেন আপনি কি নাম ভাই? মাহমুদ আলী ভাই, বটুলি বাজার। মাহমুদ আলী ভাই আমার ফোন দিয়েছে, আনিস ভাই বা স্যার আপনি তো আসছেন শুনছি ফুলতলাতে, আমার নাম পাওয়া লাগে। আমি বললাম ঠিক আছে ভাই গেছি। ওনার ফার্ম থেকে ওনার ফার্মে গেছি। আমার মধ্যে যে এখন রানীক্ষেত আছে সেটা তো 100% শিওর। আমি মুরগি কাটছি, ওনার ফার্মের ভিতরে ভিডিওর উপরে আসছি, দেখছি আমার মনে রানীক্ষেত সেটা 100% শিওর। আপনারা মানে না মানে আমি ওনার ফার্মের ভিতরে গিয়ে যদি আবার ঢুকি এবং হাঁটাচলা করি, কোনো কিছু ধরি, রানীক্ষেত যাওয়ার সম্ভাবনা আছে কিনা? 100%। তাহলে এই কন্টামিনেশনটা এড়িয়ে গেলে আপনাদের দুটো জিনিস পাস করতে হবে। একটা হলো আমি ওনার ফার্মে গিয়ে আমার শরীরে কোনো কিছু লাগুক না লাগুক, আমার পা লাগছে, পায়ের তলাটা লাগছে, তাহলে আমার পায়ের তলাটা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। তাহলে পায়ের তলাটা ডাক্তার কিভাবে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করছে? একদম সহজ, ফুটপাত। আপনি ফুটপাত পার্মানেন্টলি বানাই ফেলতে পারলে তো আলহামদুলিল্লাহ, যদি না হয় আপনার একটা বোল থাকলে আপনি বোলের মধ্যে 1 লিটার পানিতে 1 গ্রাম পটাশ দিলে আপনি কোনো জীবাণুনাশক দেন না দেন, বাজারে এখন প্রত্যেকটা কোম্পানি ভালো ভালো জীবাণুনাশক আছে, কিন্তু আপনি মনে করছেন না জীবাণুনাশকের দাম বেশি, একটা বোতল কিনলে 300 টাকা লাগে, কিন্তু এই 300 টাকা যে আপনার বিজনেস যাবে এটা আপনার চিন্তা নাই, তাও আপনার মনে হচ্ছে বেশি লাগতেছে। আপনি কিচ্ছু না দেন, শুধু পটাশের পানি দেন, এটাই যথেষ্ট। এটা দিয়ে রাখবেন আর একটা স্প্রে বানায় রাখবেন, পটাশের পানি দিয়ে একটা স্প্রে বানায় রাখবেন। এটা দিয়ে আপনি ডাক্তার আসুন, যাই আসুন, আপনি বলেন স্যার কিন্তু আমি যাই ঢুকেন, ডাক্তার সচেতন থাকবে, ডাক্তার ছাড়াও সচেতন। আমরা একটা ফার্মে গেলে আমরা আরেকটা ফার্মের সাথে চিন্তা করি যে আমার ফার্মে যাতে আগের ফার্ম থেকে কোনো রোগ না আসে, পাটা ভিজে ঢুকি আমরা হাতটা স্প্রে করে, বডিটা স্প্রে করে আমরা ঢুকি। এটা যদি আজকে এখান থেকে যাওয়ার পরে যাদের এই জিনিসটা নাই, এটা আমরা করবো তো ইনশাআল্লাহ, এটা করতেই হবে, মানে এটা করা ছাড়া কোনো বিকল্প নাই। আপনারা আমাদেরকে প্রায় সময় কমপ্লেন দেন, স্যার আমরা সাইডটা ভ্যাকসিন করি, আমরা নিয়মিত ওষুধ খাওয়াই, বিভিন্ন সব মেডিসিন খাওয়াই, তারপর আমরা রানীকে তাই রানীকে খাওয়ার সোর্সের কোনো অভাব নাই। এই যেমন আরেকটা উদাহরণ নেই, আজকে এখানে 20 টাকা আমার থেকে ঢুকাইছে। আপনার সাধারণত যারা এইছেন সকালে হাঁটিটা দিয়ে দিয়া সেগুলিকে আগে উঠে মুরগিটা দিয়ে কেটে খাইছেন, ঠিক আছে? এখন মনে হয় এই যে জসিম ভাই আমার থেকে এসে মুরগিটা ফাইনালি দিয়া, ভাই নাম কি না? তারা নিয়ে এখন ভাই ইয়ে থেকে এসে আবার পরে এখানে আবার আমাদের দুইজনে আমার থেকে এসে কোনো হাঁটলে যদি আমার ফার্মে কোনো সমস্যা থাকে, তাই কিন্তু আপনাকে আইসো না, আপনি আইসো না, পারে দেখা হয়েছে, হাই অবশ্যই এরপরে খাওয়া দাওয়া করবো, এরপরে আবার আমরা আমার বাসা দিই, বাসা দিয়ে অনেকেই সরাসরি ফার্ম করবো যে আমার মুরগিটা দুপুরের সময় গেছে হাঁটি করবো, তাইলে এখান থেকে একটা মুরগি দেওয়ার সুযোগ আছে 100% আছে। আর আমরা কিভাবে যে আসলে গিয়ে আমরা কিছু না হলে বসে না হলে কাপড় চেঞ্জ না হলে সেই জুতা লইয়া আমরা গিয়ে ঢুকবো, তাহলে কত পাবে যেতে পারেন না? আপনার কারণ ডিলারের দোকান থেকে ফিট লইয়া ডেলিভারি ম্যান ওই গাড়িটা দিনে 10টা বার করতে, প্রতিদিন বিভিন্ন ফার্মে করতে, তাইলে কোন থেকে রোগী পাইতে পারবে? তাইলে 100% যেটা করলে আপনার এই যে ফুটবল আর জীবাণুনাশক স্প্রে খুব বড় একটা হাতিয়ার, মানে এটা এমন বড় একটা হাতিয়ার যেটা যারা নিয়মিত মেনটেন করে তারা এটা সুফলটা বুঝতে পারে, আর যদি এটা মেনটেন করতে না পারে তাহলে এটা সুফল বোঝা যেত না, আর এটা কি জিনিস এটা বোঝা যেত। তাহলে আমরা এটা চেষ্টা করবো এখন থেকে একটু মানে আসা। এছাড়াও এখানে আরো অনেকগুলো পয়েন্ট আছে যে আমার আমাদের আশেপাশে যাতে কেউ নাই, কোনো বাইরের পশু পাখি, অনেকেই আমরা দেশি মুরগি পালি, দেশি মুরগি আমরা পালতেই পারি, এটা আমরা প্রাচীন ট্রেডিশন, বড় মাইসে পালে দেশি মুরগির ডিমর আমরা একটা চাহিদা আছে, কিন্তু এই দেশি মুরগি কোনো সময় যাতে আমার ব্রয়লার মুরগির ফার্ম করতে না পারে, কোনো সময় যাতে আমার সোনালী মুরগির ফার্ম করতে না পারে। কারণ দেশি মুরগি এমন এমন কিছু রোগ বহন করে যে রোগগুলা তার কোনো সমস্যা করে না, কিন্তু এগুলো ব্রয়লার লাগে খুব মারাত্মক। রানীক্ষেতের একটা জীবাণু দেশি মুরগিকে কিছু করতে পারে না, বড় মুরগি এটা দেশি মুরগি মরে, আমরা এলে ব্রয়লারের কোনো মানে দেশি মুরগির কোনো সমস্যা হয় না, ওই একই জীবাণু ব্রয়লারে একসাথে চাপ করে দেবে, ঠিক আছে? যে আমার আশেপাশে দেশি মুরগি, হাঁস আরো মানে হাঁসে বার্ড ফ্লু জীবাণু, বার্ড ফ্লু নাম তো সবাই শুনবে, প্রতিষ্ঠিত বার্ড ফ্লু হয় আমাদের, বার্ড ফ্লু হাঁস
বাইরের কোনো কিছু ঢুকতে পারতো না। অনেকে আমরা একটা ভুল করি, নতুন নতুন খামার হওয়ার পরে আমরা অনেকটা টাকি টাকি দেখাই যে ভাই আমার একটা খামার কিছু দেখে দেয়, হয় না? অনেক আগ্রহী মানুষ থাকে বা অনেকে আইডিয়া আপনি ভাই খামার কিছু দেখেছে এটা অবস্থা নেবা আপনার ফার্মও আপনার প্রয়োজনীয় লোক ছাড়া বাইরের কোনো দেখানোর সুযোগই নেই, কখনোই সুযোগই নেই। কারণ এ কোন জায়গাটা কি কোন সিচুয়েশনটা কি আর চেলা কথা পেয়ে যাবে আমরা এই সমস্যা কথা নেই, সব কথা সমস্যা নেই। সে কোন সিচুয়েশনটা কি আর আপনি জানেন না, তাই তো কোনো সময়ই বাইরের মানুষের ফার্মও এনে দিবা, ঠিক আছে নি? ইনশাআল্লাহ। তাই আমরা পরবর্তী বিষয়ে যাব না। আপনারা যে ব্যক্তি হইছে ব্যক্তিগত ছোট পেড আছে, পেড আর কলম আছে। যদি মনে হয় এই ভিডিওগুলো থেকে কোনো ধরনের প্রশ্ন আছে আপনার মনে, ছোট করে প্রশ্নটা লিখে রাখবেন, আমরা লাস্ট 10 মিনিটের প্রশ্ন করতে আলোচনা করব। এখন একটা প্রশ্ন নিয়ে লম্বা হইব, লাস্টে এক ঘন্টা প্রশ্নগুলো আলোচনা করব। ছোট একটা পেড আছে, কলম আছে, আপনারা চাইলে মনে নাও রাখতে পারে, ছোট করে লিখে রাখবেন। তাই আমরা পরবর্তী বিষয়ে যাব। এটা খুব গুরুত্বপূর্ণ টপিক। মা পোল্ট্রি বিরিয়ানি এই যে বিরিয়ানিতলা ছবিটা দেখা যায় একটা মুরগি একটা বাচ্চা। 01711 আর এই দেশি মুরগিটা 58 আমার কিছু double 3 প্রশ্ন হলো এই দেশি মুরগিটা যখন বাচ্চাটা ফুটায় 10টা 15টা 5টা 7টা যে বাচ্চা ফুটায়, ফুটানোর পরে এই বাচ্চাগুলোরে 24টা ঘন্টা দেখাশোনা, 24টা ঘন্টা খাবার দেওয়া, জল বৃষ্টি হলে এগুলোরে বাঁচানি, চিল কাকড়াটা এগুলোরে বাঁচানি, প্রোটেকশন দেওয়া, খাবার খাওয়ানি, সব দায়িত্ব কার থাকে? মা এই মায়ের খাওয়ায় না। আপনি টেনশন করবেন, আপনি কোনো টেনশন নেই। আপনি খালি ও বয়া দিছে হেড ফুটাইছে, খালি আপনি টাকা দিয়ে করবেন, আর বাকি দায়িত্ব সব কিছু কার? মা। এখন আমার প্রশ্ন হইল, আপনি যখন 1000-এর একটা ব্রয়লার বাচ্চা তুলেন বা 2000-এর ব্রয়লার বাচ্চা তুলেন, 500 ব্রয়লার বাচ্চা তুলেন, সোনালী বাচ্চা তুলেন, এই বাচ্চাটা কি এরকম কোনো মা আছে? এই বাচ্চাটার মা বাবা খামারি, এটা আপনারা একমত নেই? জি। এটা তো বিপদ করার কোনো কারণ নাই। আপনি 1000 ব্রয়লারের বাচ্চা আজকে একদিনের বাচ্চা আপনার খাওয়া হয়ে যাইছে, এই একদিনের বাচ্চারে প্রথম ঘন্টা থেকে শুরু করে বিক্রি রাখ পর্যন্ত দেখাশোনা দায়িত্ব কার? খামারির। এখন যদি আপনি মনে করেন না আমি বাচ্চাটা তুলছি কোনো রকমের খাবারটা দিয়ে গেলাম কি আর আগামী 20 ঘন্টার মধ্যে আমি কোনো খোঁজখবর রাখলাম না, তাহলে আপনি বাচ্চাটা দুই থেকে তিনবার পানি দেওয়া দরকার। এই জিনিসটা যদি আপনি ঠিক মতো না করেন তাহলে এটা আপনি নেই বলা না অন্যায় করলাম, অন্যায় করলাম। একটা বাচ্চা কোনো কারণে ঠান্ডা লাগে গেছে, কোনো কারণে পেটে পানি তো আমরা আসলে খুবই আনন্দিত আমাদের সাথে মাত্র 7 নং বিদ্যালয় ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব আমাদের সাথে এসে জয়েন করেছেন। আসলে আমরা আপনাকে প্রথমে থ্যাংক ইউ বলতে চাই। পত্র ইউনিয়ন পরিষদের কিন্তু যেহেতু দায়িত্ব উনি, তাহলে মালিক উনি, এই জায়গাটাতে প্রোগ্রাম করতে একটা অনুমতি লাগে। তো আমরা আপনাকে প্রথমে এই ধন্যবাদ দিতে চাই এই প্রোগ্রামটা করার জন্য আপনি আমাদেরকে পারমিশনটা দিয়েছেন। কারণ এরকম একটা জায়গা কিন্তু আমি যদি এখন বাজারে আপনাদেরকে নিয়ে বসি 100 বেশি আর বেশি আপনার সাথে সুন্দরভাবে কথা বলতে পারবো, উনি আমাদেরকে এই জায়গাটা দেওয়ার কারণে আমরা সুন্দরভাবে বসে কথা বলতে পারতেছি। আর এছাড়াও আজকে উনি আমাদের যে উপস্থিত হয়েছেন এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আপনাকে একটু সময় দিয়ে চাইবো আপনি আমাদের বেশি কিছু করেন। এই ছবি নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্যারাগন কোম্পানি থেকে দিয়ে করা খাদ্য প্যারাগন আমাদের কর্মশালা প্যারাগন জি জি আমাদের কর্মশালা উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত আমার ইউনিয়নের খামারিদের সবাইকে সালাম আসলে আমরা একটা কথা বলতে হয় যে এখানে পরনির্ভরশীল আমরা দেখা যায় আমাদের গ্রামে আমরা সবাই কিন্তু পরনির্ভরশীল একে আর কোনো রূপে, কিন্তু আমরা যদি নিজ পায়ে দাঁড়াতে পারি যে মুরগির খামার বা গরু যাই হোক মাছ এগুলো যদি আমরা নিজে থেকে চাষ করি আমরা নিজেই থেকে স্বাবলম্বী হবো। এবং আজকে যারা এই কর্মশালায় এখানে এসেছেন আপনাদের সামনে যে আপনারা কিভাবে আপনাদের জীবন মান উন্নয়ন করতে পারেন, জীবনের মান এগিয়ে নিয়ে যেতে, কিভাবে একটা মুরগি কিভাবে আপনার পরিচালনা করতে পারবেন, মাছ বা গরু যে কোনো জিনিস বা শাক সবজি যাই হোক, এটা কিন্তু ওই যে উনি বলছেন যে আমি আমার ইউনিভার্সিটিতে ওনাদের স্থান দিয়েছি ধন্যবাদ জানানো, আমাকে ধন্যবাদ। আমি বলবো যে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের ইউনিয়নে এসে আমাদের এই এলাকার ক্ষুদ্র খামারি যারা আছে, অনেক সময় গরিব খামারি যারা আছে আমি আমার আপনাদের কোম্পানিকে ধন্যবাদ জানাই যেন আগামীতে আপনারা বেশি বেশি যে কোনো সময় এখানে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকার সময় যে এখানে আপনাদের যে অনুমতি দিতে হবে সেটা
বড় কথা না, এটা যদি আমার ইউনিভার্সাল স্যার ডিসি স্যার জানে যে আপনারা এখানে এসে আমার এলাকার মান উন্নয়ন করার জন্য যে গরিব মানুষকে সেবা করতে হবে, এটা আসলে অত্যন্ত একটা ভালো উদ্যোগ। আমরা চাই আপনাদের মাধ্যমে এই এলাকার ক্ষুদ্র খামারি যারা আছে এরা আরো উন্নত থেকে আরো উন্নত হোক। অনেক সময় দেখা যাবে যে আপনাদের মাধ্যমে আমাদের এলাকা অনেক স্বাবলম্বী হচ্ছে, এটা মূল উদ্দেশ্য স্বাবলম্বী। এখানে যদি আজকে নারীর উদ্যোক্তা থাকতো তাহলে আরো বেশি ভালো হতো। আপনাদেরকে একটা কথা বলি যে দিল্লির চাউল আমরা যখন দিই, বিগত সরকার বা এই আগামীতেও যে আপনাদের চাউলটা দিচ্ছে, চাউলের পরে কিন্তু আমরা এককালে কিছু টাকা দেওয়া হয়। অনেক সময় দেখা যাচ্ছে চাউলের টাকাটা নেওয়ার পরে এককালে ওরা ভালো কাপড় বা ভালো মাংস খেয়ে শেষ করে দেয়। কিন্তু আমি প্রায় সময় বলি যে আপনারা 2টা ছাগল কিনেন, কিছু মাছ পালন করে বা 2টা মুরগি কিনেন। কারণ আমাদের এলাকাতে দেখা যায় অনেক সময় অনেক শিক্ষার্থীরা কিন্তু লেখাপড়া থেকে জড়ে পড়ে যাচ্ছে, কারণ বাবা কিন্তু অনেক অভাবী থাকে। কিন্তু সে সময় যদি আপনারা এই মহিলারা যদি আসে এখানে থাকতো তাহলে মানে আরো ভালো হতো, আরো অনেক এগিয়ে যেত। কারণ অনেক মহিলারা দেখেন আপনি যদি ফার্ম না করে যদি 2টা থেকে দেশি মুরগি কিনে স্বাবলম্বী হতে পারে, তাহলে যে যাদের বাচ্চাগুলো আছে লেখাপড়া করার সময় বাবার করতে অনেক চাপ কমে যায়। তা আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা আমার এলাকায় এসেছেন। আসলে আপনাদের জন্য আমার কিছু করতে পারতেছি না, কিন্তু আমরা চাই যে আপনারা ভবিষ্যতে যখন আসবেন আরো বড় করে এখানে শুধু খামারই না, আরো যদি বাইরে যদি আম পাবলিক আসে, যদি কিছু নারী উদ্যোক্তা আসে তাহলে মানে আরো স্বাবলম্বী হবে। পরিশেষে আপনাদেরকে আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, আপনাদের কোম্পানির সাফল্য কামনা করছি। আল্লাহ তাআলা যেন আপনাদের কোম্পানিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যান সেই আশা রাখছি। অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। জি। এটা আমি আসলে মানে তার সাথে একমত। আমরা কিন্তু আগামীতে আমরা শুধু এই প্রথম বসা এরকম না, আমরা চেষ্টা করবো প্রত্যেক 2 মাস অন্তত আপনার সাথে বসা। আপনারা উনি যেটা বলছে একদম খুব সত্যি কথা, আপনার বাসার মহিলাকে আপনি বাইরে না পাঠাই, আপনার বাসার একটা প্ল্যানে যদি কাজে লাগাইতে পারেন, ওনারাও উৎসাহী হবে, আপনার প্ল্যানটাও আরো ভালো চলবে। কারণ মহিলারা যে কোনো কাজ সুন্দর করে দেবে। একটা ফার্ম যদি আপনি 500 মুরগির ফার্ম আপনি যেভাবে চালাবেন, একটা মহিলা যদি ওই জিনিসটা জানে সে আরো ভালোভাবে চালাবে, তাই না? তো এগুলো আমরা মহিলাদেরকে আরো বেশি ইনভলভ করবো। আমরা তাদের বাইরে কাজে পাঠানো চাইতে নিজের বাসায় কিভাবে ইনভলভ করা যায়, 2টা গরু, একটা ছাগল বা একটা ফার্ম যেভাবে তাদেরকে ইনভলভ করা যায়, এই জিনিসটা নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। তো আমরা আগাই যাই। হ্যাঁ, যেটা বলতেছিলাম, ব্রয়লার, সোনালী, লেয়ার যে যেটা তো বইটা মা বাবাকে দেবে, তাইলে একটা মুরগিরে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ব্রুডিং কিভাবে করতে হবে, যত্ন কিভাবে নিতে হবে, কিভাবে পানি খাওয়াইতে হবে, কিভাবে ফিড খাওয়াইতে হবে, এই জিনিসটা তো অবশ্যই আমাদের জানা দরকার। আর এটা একটা ফার্ম করতে গেলে আপনি যদি এটা সঠিকভাবে না করেন আর আপনার মন মতো করে করেন তাহলে হবে না। এখন একটা মুরগিরে দিনে খাবার দেওয়া লাগে 3 বার, আপনি যদি 24 ঘন্টায় একবার দিতে গেলে হবে না। হবে না। একটা ফার্মের কর্তব্য ব্যবস্থা যেভাবে করা দরকার এভাবে না করে আপনার মন মতো করে করলেন আর একদিক দিয়ে বাতাস ঢুকে আরেকদিক দিয়ে গ্যাস হয়ে যায়, এরকম করলে কি হবে? হবে না। প্রত্যেকটা জিনিসের একটা বৈজ্ঞানিক নিয়ম আছে। এই যে ফার্মগুলো প্রবাসে দেশি মুরগি যে আমরা আগে যুগ থেকে পালতাম, ওগুলোরও কিছু নিয়ম থাকে, মুরব্বীরা জানে, ঠিক না? যে এখন মুরগি কুচুরি ওলা দিও না, ওলা দিও না, এখন ওলা খাওয়াও, এখন সমস্যা হয়েছে যে ওলা রাখো, এগুলো একটা ট্র্যাডিশনাল নিয়ম আছে না? ঠিক কমার্শিয়াল মুরগিরও একটা নিয়ম আছে। এই নিয়মের বাইরে গিয়া আমরা মতো কিছু করলে আসলে আমরা লাভবান হতে পারবো। হ্যাঁ, আমরা বছরের পর বছর খামার করে যাবো, কোনো সময় বেশি বাজার থাকলে হয়তো কিছু লাভ করবো, তাইলে আমরা লস করে খামার চালাতে হবে। আলটিমেটলি লস করে খামার চালাইলে আমাদের কি কোনো বেনিফিট হবে? আমরা এখানে কোনো কিছু করতে পারবো? করতে পারবো না। দিন দিন ডিলার কাছে না বড় হবে, মানে 2 বছর 3 বছর করে দেখা যাবে ডিলার পায় 10 লাখ। তো আলটিমেটলি এই টাকাটা দিতে হবে তো আমাদেরকে এমনভাবে চিন্তা ভাবনা করতে হবে আমরা লাভবান হতে হবে। লাভবান হওয়া ছাড়া এই লাভে থাকাই দরকার, ঠিক আছে? তাহলে আমরা এখন এমন একটা ভিডিও দেখবো যে ভিডিওতে একটা ব্রয়লার বা সোনালী বা লেয়ার বাচ্চাগুলোকে আমরা কিভাবে ব্রুডিং করবো, এই ব্রুডিং নিয়ে আপনাদেরকে কিছু মানে পরামর্শ দেওয়া আছে। नाम, मोबाइल नंबर और ग्राम। আপনি কি সর্বনাশটাই না করতে যাচ্ছেন? বাচ্চা ওঠার 5 দিন পর এবার পলিথিন দিয়ে ঘিরে রাখলে অক্সিজেন অভাবে অ্যামোনিয়াক অ্যাসিড হবে, বাচ্চা খাদ্য পানি করা কমিয়ে এর ফলে বাচ্চা ছোট বড় হবে এবং অসুস্থ হয়ে দুর্বল হয়ে মারা যেতে পারে। বলেন কি স্যার? তাহলে কি বলবো? শুধুমাত্র তাপমাত্রা ধরে রাখার জন্য চারিদিকে পলিথিন দিয়ে বন্ধ করে দেওয়া যাবে না। অবসর হচ্ছে ঘরের উপরের দিকে 6 থেকে 12 ইঞ্চি জায়গায় রেখে ঘরে পর্দা দিতে হবে। রুটিনের সময়
প্রতি 4 থেকে 5 ঘন্টা পর পর উপর থেকে নিচের দিকে পর্দা নামিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত বাতাস বের করে দিতে হবে এবং অক্সিজেন যুক্ত বাতাস প্রবেশ করতে দিতে হবে। পর্দার মাধ্যমে বাতাস চলাচল এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যেন প্রয়োজনে পর্দা উপরের দিক থেকে নিচে ওঠানামা করা যায়। আশা করছি স্যার এখানে 1000 বাচ্চা রুগী গেছে। আপনি যেগুলো রুগী করছেন তাহলে বাচ্চাগুলো তো সঠিক তাপমাত্রা পাচ্ছে না। এর ফলে বাচ্চাগুলো পর্যাপ্ত খাবার ও পানি পান করার সুযোগ থাকে। পরবর্তীতে দুর্বল বাচ্চার সংখ্যা বাড়বে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আপনি কাঙ্ক্ষিত এফসিআর তৈরি করতে পারেন না। তাই স্যার সঠিকভাবে ট্রুলিংয়ের জন্য করণীয় কি? যেগুলো ঋতুতে বৈদ্যুতিক লাইট দিয়ে ট্রুলিং করলে একটি শহরের নিচে 300 থেকে 500 বাচ্চা ট্রুলিং করা উচিত। বাচ্চা আসলে ডুবে থাকে ঘরের মাঝখানে চিকার স্থাপন করে, তার ভিতরে গ্রীষ্মকালে 2 থেকে 3 ইঞ্চি এবং শীতকালে 3 থেকে 5 ইঞ্চি কোণ করে ধানের পুষ বেছাতে হবে। আবহাওয়া ভেদে শীতকালে বাচ্চা আসার 12 থেকে 24 ঘন্টা পূর্বে এবং গরমকালে 6 থেকে 8 ঘন্টা পূর্বে রুলিং লাইট জ্বালিয়ে দিতে হবে। চুলার তাপমাত্রা ঠিক আছে কিনা সেটা আগুনটা দিয়ে অথবা বাচ্চার আচরণ দেখে বুঝে নিতে হবে। বাচ্চাগুলোর আচরণ দেখে রুলিং তাপমাত্রা বোঝার উপায় হলো বাচ্চাগুলো ছড়িয়ে ছিটিয়ে হয়ে হবে ও সঠিকভাবে খাদ্য ও পানি গ্রহণ করবে। রুলিং করার সময় প্রথম সপ্তাহে প্রতি গর্ভবতী শীতকালে 4টি বাচ্চা এবং গ্রীষ্মকালে 3টি বাচ্চা রাখতে হবে। গ্রীষ্মকালে তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে এবং শীতকালে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে। অবস্থা বুঝে তাপমাত্রা কমাতে ও বাড়াতে হবে। কথাবার্তা কিন্তু একদম সহজ স্বাভাবিক ভাষায় বলা হয়েছে। আমাদের এই ভিডিওগুলো কোম্পানি অনেক টাকা খরচ করে, এরা যারা ভিডিওতে অভিনয় করছে সব প্রফেশনাল অভিনেতা। এদেরকে দিয়ে বানানো হয়েছে এই কারণে, মানে একটা জিনিস আমি আপনাদেরকে মুখে বলতে একভাবে আপনি বলবেন, আর হাতে কলমে ভিডিওর মাধ্যমে দেখাই দিলে আপনার জন্য বোঝাটা সহজ হবে। এখন এখানে অনেকগুলো কথা আছে, আমি সবগুলো নিয়ে কথা বলবো না, কয়েকটা টপিকে একটু কথা বলবো। যেমন আপনি এখানে একটা ছবি আছে, ছবিগুলো দেখেন। এই যে একটা ছবিতে মুরগিটা একটা কন্ডিশনে আছে, তাই না? আপনাদের কি মনে হয় কোন কন্ডিশনে মুরগিটা ভালো আছে? বাচ্চাগুলা মানে কোন কন্ডিশনে বাচ্চাগুলা আসলে ঠিক আছে? সঠিক প্রথমটা ওই উপরে মাঝে এটা নাকি একমত তো সবাই, তাহলে এটাকে আপনি কেন সঠিক বলতেছেন না? বুড়াটা উপরে টাকার কারণে সবাই এই মাঝখানে লাইট ডিজাইন করে ঠান্ডা। কেন ঠিক ঠিক মতো নাই এটি ভাবে কেন ঠিক নাই? ওইটাই তো এক মিনিট দিয়ে সবাই দলয় বিকাশে তার মানে এসে থেকে ঠান্ডা বাতাস লাগে, ঠিক আছে তো? তাপমাত্রা বেশি বেশি নাই এটা কেন ঠিক নাই? জায়গা আরো বেশি লাগবে। জায়গা বেশি লাগবো, বাচ্চাগুলো সাইড পাঁচটা করে দলয় বিকাশে, ঠিক আছে? আর এটা কেন ঠিক? জায়গা এবং এই তার জায়গা পানি পাত্র সব মিলে সম্পূর্ণ আছে। ঠিক আছে? তাহলে আপনারা অনেক সময় ডিলারে প্রশ্ন করেন, ডাক্তারের প্রশ্ন করেন, আমরা হিট কতখান দিতাম, হয় না? যে ভাই বুডিং হয় এক বয়স কয়টা বার দিতাম, কয়টা সকাল দিতাম। সহজ উত্তর হইল আপনার বাচ্চার কন্ডিশন থেকে আপনি ডিসিশন দিবেন যে আপনি কতটুকু লাইট দিবেন। এখন আপনি যে পরিমাণ লাইট দিলে বাচ্চাগুলো সুন্দরভাবে চড়াই আসছে, সুন্দরভাবে থাকবে, ওই পরিমাণ লাইট আপনি দিবেন। একটা কমন রুলস তারা হয়ে দিচ্ছে, কয়শো বাচ্চা লাগে একটা সাথে? শীতল গরমের দিন আপনি 500 লাগিয়ে দিন, ঠিক আছে? কিন্তু শীতল দিনও 2 থেকে 300 বা সর্বোচ্চ 350 লাগে একটা ছাতা, ঠিক আছে নি? আর এই ছাতাটা যখন দিবা তাও কতবার দিবা? 200 কয়টা? 4টা। আমি আপনার বলি সহজ সমাধান। আপনি যখন শীতকালে আমার প্রত্যেকটা বাচ্চায় 2 ওয়াট আলো হয়, কয় ওয়াট? এখন যদি আপনি 1000 বাচ্চা তুলেন কয় ওয়াট আলো দিবা? 2000 ওয়াট। 2000 ওয়াট আপনি 3টা ছাতায় কিনে বাটিয়ে দিতে আপনার ইচ্ছা, বুঝা গেছে নি? আর এখন গরমকাল হলে আপনার এত হিট দরকার নাই, আপনার সর্বোচ্চ 800 থেকে 1000 ওয়াট এনে এখন তখন আপনি 3টা ছাতায় 1000 ওয়াট কিনে বাটিয়ে দিতে আপনার ইচ্ছা, বুঝা গেছে নি? কেউ যদি বলে যে আমার 200 ওয়াটই লাগবো, এটা রাইট নাই। আবার কেউ যদি বলে 100 ওয়াটই লাগবো, এটাও রাইট নাই। আপনার আবহাওয়ার উপরে, আপনার বাচ্চার চাহিদার উপরে আপনি ডিসিশন নেবেন আপনি কত ওয়াট দিবেন, বুঝা গেছে নি? তাহলে পরবর্তীতে এই প্রশ্নটা আপনি অন্যরা ভালো লাগে নিজে ডিসিশন নিবা যে আমার বর্তমানে আমি 1500 বাচ্চা করছি, আমি 1500 হয়তো 4টা বা 5টা বুড়ার দিয়া বুড়ি করবো, তাহলে আমার কত ওয়াট আমি দিতাম, বুঝা গেছে নি?
আর তুষের বিষয়ে একটা জিনিস কইছে, এটা খেয়াল করছেন আপনারা, তুষটা সবসময় একটু ঘন করে দিবা। আমরা অনেকে এমনভাবে তুষ দিই এটা খুবই পাতলা হয়, এমন পাতলা হয় শীতের সময় পাতলা তুষ দিলে মানে নিচ থেকে ঠান্ডা লাগে যায়। এই ঠান্ডাটা কোনোভাবেই কিন্তু কোনো ট্রিটমেন্টে কাভার করা যায় না। আপনি হয়তো ট্রিটমেন্ট করা ভালো কিন্তু নিচ থেকে কন্টিনিউ তার ঠান্ডা লাগে, বুঝা গেছে নি? তাহলে শীতকালে মিটারটা 2 থেকে 3 ইঞ্চি ঘন করে দিবা, ঠিক আছে নি? যদি ঘন হয় উপর নষ্ট হয় সাইড লাগে উপর পালায় নতুন লিটার দিবা, বুঝা গেছে নি? গরমকালে বেশি গরম না হলেও মিনিমাম 2 ইঞ্চি লিটার দিবা, এর নিচে যাতে না হয়, ঠিক আছে নি? ইনশাআল্লাহ তাহলে আমরা পরবর্তী ভিডিও দিতে পারি নাকি না? জি পরবর্তী ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা খাবার দেওয়া আর পানি দেওয়ার একটা নিয়ম, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। বসেন ভাই, কি অবস্থা, কেমন আছেন? ঠিক আছে আমার এই 5 বছর টাকা দিয়ে হওয়া ঠিক আচ্ছা, তার অবস্থা না শুধু ভালো খাবার নিয়ে আমাদের তাকে সমস্ত করে খাওয়া দাওয়া হবে না। সর্বোচ্চ চেষ্টাই তো করতেছি ভাই। আর আপনারা মাঝে মধ্যে কিছু পরামর্শ দিয়ে আমার পরামর্শ দিয়ে কি হবে? আপনার দরকার অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ। আপনি বললে আমি প্যারাগনের অভিজ্ঞ ডাক্তার পাঠাই আপনার খাবারের পরিদর্শনে। তাই তো খুব ভালো হবে। জানি না কত তাড়াতাড়ি করতে পারেন। আমি শীঘ্র আপনাকে জানাচ্ছি কোন ধরনের আচ্ছা বলতে গেছি জানেন। ঠিক আছে ভাই, এই তাই দেখে রাখেন। হ্যাঁ, আর 5 বছর টাকা আমার কাছে জমা দেওয়া হবে। অবশ্যই অবশ্যই ঠিক আছে। এই কথা খারাপ কথা বলিস, হ্যাঁ? ঠিক আছে, সামনে থেকে পাই দিস, ঠিক আছে? এগুলো নিয়ে চলো। ভাই কেমন আছেন? সালাম স্যার। ওয়ালাইকুম অনেক ধন্যবাদ স্যার, আপনি সময় মতো চলে এসেছেন। আচ্ছা, ইসলাম থেকে ধন্যবাদ পরিষ্কার খাদ্য পরিবর্তন ও খাদ্য সংরক্ষণ ও নিয়মটাই করছেন। আমি তো মাঝে মধ্যে খাদ্য খাবারের কথা পরিষ্কার করি, আর খাবারের মতো দাম হিসেবে করেই রাখি। সময় মতো শুধু খাবার বাইরে রেখে দিই। আপনি যা বলছেন তা একেবারে ঠিক করছেন। অপরিষ্কার খাদ্য ও পানির পাত্র ব্যবহার করলে টক্সিসিটি, অ্যান্টারাইটিস, অক্সিডিওসিস সহ নানান ধরনের রোগ হতে পারে। আর নিয়ম মেনে এই স্টার্টার থেকে ফ্লোরা বা ফিনিশার খাদ্য পরিবর্তন না করলে আপনি গ্রাহক ধ্বংস পাবেন। আর সঠিকভাবে খাদ্য সংরক্ষণ না করলে খাবার গুণগত মানও কমে যাবে। এসব বিষয়ের কারণে স্যার খাবারে খাবার এবং ফ্লোর থেকে উঁচু স্থানে মাথা করে খাবার সংরক্ষণ করতে হবে যেন ইঁদুর এবং অন্যান্য পোকামাকড় আক্রমণ না করে। প্রতিদিন সকালে খাবার ও পানির পাত্র ভালোভাবে পরিষ্কার করতে হবে। আর অন্তত পক্ষে 3 দিন পর পর ডিটারজেন্ট দিয়ে খাবার ও পানির পাত্র পরিষ্কার করতে হবে। খাবার ও পানির পাত্র শুধু লাইন করা উচিত নয়। বয়স অনুপাতে পাত্রের সাইজ ও উচ্চতা বাড়াতে হবে। প্রতি 1000 বাচ্চায় শীতকালে 20 থেকে 25টা এবং গ্রীষ্মকালে 25 থেকে 30টা খাদ্য ও পানির পাত্র দিয়ে হবে। স্টার্টার থেকে গোয়ার খাতে যেতে হলে 3 দিন স্টার্টার ও গোয়ার খাদ্য সঠিক অনুপাতে মিশাতে হবে। খাবারের জন্য অনুপাত হলো প্রথম দিন 25% গোয়ার এবং 85% স্টার্টার, দ্বিতীয় দিন 50% গোয়ার এবং 50% স্টার্টার, তৃতীয় দিন 75% গোয়ার এবং 25% স্টার্টার। বুঝছেন ভাই? বুঝছি। আচ্ছা, তুমি কটা পানি দিবে? একবার। এই পানি কোথা থেকে নেন? মাছের ধরন থেকে। মাছের ধরন গভীর, গান, গভীরতা আপনি মারাত্মক ভুল করছেন। অগভীর নলকূপে আয়রনযুক্ত পানিতে পানি থাকতো সালমোনেলা, ইকোলাই সহ নানা ধরনের জীবাণু থাকে, যা মুখের জন্য মারাত্মক ক্ষতিকর। আর পানির পাত্রে যদি সাবধানে থাকে তাহলে মেডিসিন এবং ভ্যাকসিন ঠিকমতো কাজ করে না। করণীয় বিষয়গুলো যদি একটু উল্লেখ করেন স্যার। পানি বিশুদ্ধ করে সরবরাহ করতে হবে। পানি বিশুদ্ধ করার জন্য পরিমাণ মতো ক্লোরিন ট্যাবলেট অথবা এসিডিফায়ার ব্যবহার করতে হবে। খাদ্যানুপাতে গরমকালে 2.5 থেকে 3 গুণ এবং শীতকালে 2 থেকে 2.5 গুণ পানি মুখে গ্রহণ করছে কিনা তা নিশ্চিত করতে হবে। দিনে 4 থেকে 5 বার পানি সরবরাহ করতে হবে। পানির পাত্রে সরবরাহ দেওয়া যাবে না। 3 দিন পর পর পানির পাত্রে ডিটারজেন্ট পাউডার দিয়ে দিতে হবে। খাবার আর পানি দেওয়ার নিয়মটা বোঝা গেছে না? জি খুব সহজ বিষয়।
গরম হয় না, খুব বেশি গরম হয়। তখন এখনো সময় আছে, সকাল 10টা-11টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমরা খাবার দাবার না দিলেও চলে, কিন্তু পানি দিতেই হবে এবং পানি একদম করতে হবে। এবার আপনার যদি প্রয়োজন মনে হয় ওই সময় পানির সাথে আপনি কোনো ধরনের ইলেকট্রোলাইট ব্যবহার করবেন, স্যালাইন দিবেন, লেবুরস দিবেন, ভিটামিন সি দিবেন, এটা প্রয়োজন মতো দিতে হবে, তাই না? আর আরেকটা জিনিস বলছে, ওই খাবারটা আপনি প্রবলেম কোথায় আমার আমরা সবাই কিন্তু স্টার্টার খাওয়াই, গোয়া খাওয়াই, ফিনিশার খাওয়াই, তাই তো? ফিনিশার কারা কারা খাওয়ায়? ফিনিশার একদম বাইরে ফিনিশার খাওয়ায়। ফিনিশার সবাই চিনে না, কিন্তু ফিনিশার খাদ্যটা যারা খাওয়ায় তারা এটা ফলাফল জানে। ফিনিশার খাদ্যটা হচ্ছে সাধারণত আমরা স্টার্টার কতদিন খাওয়াই? 14 দিন পর্যন্ত। ব্যাগের গায়ে কিন্তু লেখা থাকে, কিন্তু এটা কোনো সময় যদি আমার ওজন একটু কম আসে, 500 গ্রাম হওয়ার আগ পর্যন্ত আমরা স্টার্টার খাওয়াই। এরপরে গোয়ারটা আমরা কতদিন পর্যন্ত খাওয়াই? আমরা সবাই সাধারণত বিক্রির আগ পর্যন্ত গোয়ার খাওয়াই, কিন্তু গোয়ারের সিস্টেমটা হচ্ছে সাধারণত 25-26 দিন পর্যন্ত। এরপরে 26 দিন থেকে আমাদের নরমাল সিস্টেম হচ্ছে কোম্পানির রুলস হচ্ছে ফিনিশার খাওয়া। ফিনিশার খাবারটা বানানোই হয় বড় মুরগির দৈনিক চাহিদা অনুযায়ী। বড় মুরগির প্রোটিনের একটা আলাদা চাহিদা থাকে, ওইভাবে ওইটা বানাবো, এটা প্রোটিন ফ্যাটের চেঞ্জ থাকে। এইটা আমরা 26 দিন থেকে খাওয়াই। এটা আমরা সবাই খাওয়াই না, যারা খাওয়াই না আমার পরামর্শ থাকবে আমরা 1 থেকে 25 দিন থেকে কি খাওয়াবো? ফিনিশার খাওয়াবো। জাস্ট ডিলারের কাছে এটা আছে, আপনারা নেন না বলে দিতে না। আপনারা যদি নেন আর আপনারা যদি একটা ব্যাচ নিয়ে ট্রায়াল দেন, আপনারা সবসময় নেবেন, কারণ এটা রেজাল্ট পাবেন। এখন খাবারটা আমরা যখন একটা স্টার্টার থেকে গোয়ারে যাই, গোয়ার থেকে ফিনিশারে যাই, আমরা খাবারটা কিভাবে চেঞ্জ করি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা অলরেডি করে কি 14 দিনে আমরা খাওয়াই দিচ্ছি স্টার্টার,